ঠিক আছে। আচ্ছা স্ক্রিন শেয়ার আছে, হ্যাঁ ওকে। আচ্ছা তো আগের দিন আমরা স্টাডি করছিলাম ডিজেনারেট ফার্মি গ্যাস, মানে ডিজেনারেট লিমিটটা দেখিনি, জেনারেল এক্সপ্রেশনগুলো দেখছিলাম। ডিজেনারেট ফার্মি গ্যাস, তো সেখান থেকে আমি কন্টিনিউয়াস এনার্জি লেভেলের জন্য এক্সপ্রেশনস পেলাম কিউ টিভিজেড equal to PV by KT equal to GV by lambda cube F5 by 2Z আর NTVZ number of particles সেইটা ছিল GV by lambda cube F3 by 2Z। ঠিক আছে, এই দুটো রিলেশন পেয়েছিলাম। তারপরে আমরা থার্মোডাইনামিক ফাংশনগুলো ক্যালকুলেট করেছিলাম। তো জেনারেল এক্সপ্রেশন যেটা ছিল ফর দ্য থার্মোডাইনামিক ফাংশনস, internal energy U থ্রি বাই টু NKT F5 by 2 by F3 by 2 আর প্রেশার আর বাকি সব কিছু ঠিক আছে। এইটা একটা, আর স্পেসিফিক হিট ফিফটিন by 4 F5 by 2 by F3 by 2 minus 9 by 4 F3 by 2 by F half। ওকে, তাহলে এগুলো হচ্ছে ফর এনি জেনারেল ফুগাসিটি। ঠিক আছে, Z is equal to e to the power mu beta, এবং ফর ফার্মি-ডিরাক ডিস্ট্রিবিউশন ফুগাসিটি lies between 0 to infinity, যেখানে এই লিমিটটা হচ্ছে ক্লাসিক্যাল আর এই লিমিটটা হচ্ছে মানে ক্লাসিক্যাল বা নন ডিজেনারেট, আর এই লিমিটটা হচ্ছে কোয়ান্টাম ডিজেনারেট। ঠিক আছে, আচ্ছা এইবার নেক্সট আমরা স্টাডি করব যে এবার ডিজেনারেট লিমিটে কি হয় বা ক্লাসিক্যাল লিমিটে যেগুলো হয় সেগুলো আমাদের মানে আমরা যেগুলো জানি সেই ফর্মগুলোর সঙ্গে ওগুলো ম্যাচ করছে কিনা। প্রথমে আমরা ক্লাসিক্যাল লিমিটটা যদি দেখি, তাহলে সেটা বোঝার আগে বোঝা যাচ্ছে যে এই যে এফ ফাংশনগুলো আছে সেই ফাংশনের ফর্মটা আমাকে দেখতে হবে। ওকে, আচ্ছা তো আমাদের এন গুলো তো এখানে যেগুলো রেলিভেন্ট আছে সবগুলোই দেখা যাচ্ছে হাফ ইন্টিজার। তো এফ যে ফাংশনগুলো যেগুলোর উপর আর কি থার্মোডাইনামিক ফাংশনগুলো ডিপেন্ড করে সেগুলো এফএনজেড এর ফর্মুলাটা ছিল
1 by gamma n x to the power n minus 1 z inverse e to the power x plus 1 dx। ঠিক আছে, তো এখান থেকে দেখানো যায় দুটো লিমিটিং সিচুয়েশনে। প্রথমটা হচ্ছে যদি z খুবই স্মল হয়, ইফ z is much smaller than 1, তাহলে fnz is approximately fnz approximately varies with z। ঠিক আছে, এইটা এবং the other limit, সেটা হচ্ছে z যদি একের থেকে অনেক বড় হয় তাহলে fnz varies as log z whole to the power n by n factorial। ঠিক আছে, this is non-degenerate limit and this is degenerate limit। এই দুটো তোরা একটু নিজেরা ট্রাই করবি এগুলো প্রুভ করা যাচ্ছে কিনা। ঠিক আছে, z মাছ লেস দ্যান 1 হলে এই নিচটা কি হচ্ছে, তাহলে এটা একটা সিরিজ হবে। আর z যদি একের থেকে অনেক বড় হয় তাহলে কি হবে, মানে কোন টার্মটাকে ইগনোর করা যাবে বা কোনটাকে রাখা যাবে, সেইটা করার পরে আচ্ছা একটা আমি করে দিতে পারি, একটা আমি করে দিচ্ছি। set set 1 by gamma n x to the power n minus 1 z inverse to the power x plus 1 dx। z হচ্ছে much smaller than 1 to the power x plus z। সেট এই সেটটা বাইরে আনা যাবে। ও না, আচ্ছা এটাকে এরকম না করে যদি z একের থেকে অনেক ছোট হয় তাহলে z ইনভার্স মাছ লার্জার দ্যান 1 হবে। তার মানে ইন্টিগ্রেশনের মধ্যে আমরা এই 1টাকে ইগনোর করতে পারি যেহেতু z ইনভার্স একের থেকে অনেক বড়। ঠিক আছে, dx সো z বাই গামা n e to the power minus x x to the power n minus 1 dx। এই ইন্টিগ্রেশনটা হচ্ছে গামা n, সো z। ঠিক আছে, z যখন খুব ছোট ক্লাসিক্যাল লিমিটে fnz ইকুয়াল টু z। এবার এটা যেরকম ভাবে এই লিমিটটা যেরকম ভাবে প্রুভ করলাম ওরকম ভাবে z যদি একের থেকে অনেক বড় হয় তাহলে z ইনভার্সটা খুব ছোট হবে। তখন কিভাবে করবি সেটা একটু নিজেরা ভেবে করবি। সেক্ষেত্রে তোদেরকে ইনভার্স সিরিজটা ইউজ করতে হবে। ঠিক আছে, নিচে এই জিনিসটা আছে, এটাকে ইনভার্স সিরিজে এক্সপ্যান্ড করে যেহেতু z একের থেকে অনেক বড় তাহলে z ইনভার্সটা একের থেকে অনেক ছোট, মানে ব্যাপারটা বুঝতে পারছিস তো। z ইনভার্স একের থেকে অনেক ছোট বলে এখানে zটাকে পুরো ইগনোর করে দিতে পারবি না, তাহলে তো z ডিপেন্ডেন্সটা উড়ে যাবে, ওইটা করা যাবে না। এটা করতে হবে, এইটা প্রুভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে z মাছ গ্রেটার দ্যান 1, তাহলে z ইনভার্স মাছ স্মলার দ্যান 1। এইবার নিচে যেই জিনিসটা আছে অর্থাৎ 1 প্লাস z ইনভার্স e to the power x, এইটা -1, এটাকে ইনভার্স সিরিজে এক্সপ্যান্ড করে যেহেতু z ইনভার্স একের থেকে ছোট তাই হায়ার অর্ডার গুলোকে নেগলেক্ট করে
তারপরে কি হচ্ছে ওটা দেখবি, মানে এটা আসছে কিনা সেটা দেখবি। অ্যাসাইনমেন্ট। বেশ, এবার এই ফাংশনগুলো দেখতে কেমন হয়, একদম খুব স্মলার লিমিটে তো লিনিয়ার, তার মানে সমস্তগুলোই এরকম টাইপের, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট অফ এন, সমস্ত এন এর জন্যই কিন্তু ব্যাপারটা জেড এর সঙ্গে ইকুয়াল, কিন্তু জেড যখন একের থেকে অনেক বড় তখন লগারিদমের পাওয়ারে ব্যাপারটা চেঞ্জ হয়। তো সুতরাং এফ 3/2 এরকম দেখতে, এফ 5/2 এরকম দেখতে, এফ 7/2 এরকম দেখতে, এরকম করে করে ব্যাপারটা চলছে। তাহলে ক্লাসিক্যাল লিমিটে in the classical limit internal energy U equal to 3/2 nkt f 5/2 f 3/2। তো ক্লাসিক্যাল লিমিটে যেহেতু n যাই হোক না কেন সবটাই z, তাহলে উপর নিচে সেম, সুতরাং ইন্টারনাল এনার্জি হচ্ছে 3/2 nkt, যেটা আমরা আগেই জানতাম ফর ক্লাসিক্যাল আইডিয়াল গ্যাস। তাহলে এই রেজাল্টটা আমাদের ম্যাচ করলো। সেকেন্ড হচ্ছে সিভি বাই এনকে ইকুয়াল টু 15/4 f 5/2 by f 3/2 minus 9/4 f 3/2 by f half। এখানেও একই রকম ব্যাপার, উপরে নিচে একই, z এর সঙ্গে ইকুয়াল, এখানেও তাই, তাহলে উপর নিচে সবই ক্যান্সেল আউট হবে, হয়ে 15 minus 9/4 equal to 3/2। অতএব CV equal to 3/2 nk। এটাও আমাদের ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে ম্যাচ করছে, অর্থাৎ এইটাই আর কি, ডেল ইউ ডেল টি, রাইট। আর থার্ড ওয়ান, 3 নম্বরটা আমি আবার আগের পেজে লিখতে ভুলে গেছি। তিনটে ইম্পর্টেন্ট জিনিস পেয়েছিলাম, ইন্টারনাল এনার্জি, স্পেসিফিক হিট, আর 3 নম্বর ছিল পিভিটি রিলেশন। ওকে, কি পেয়েছিলাম, পিভি বাই এনকেটি ইকুয়াল টু f 5/2 বাই f 3/2, রাইট। তো এইটা ক্লাসিক্যাল লিমিটে পিভি বাই এনকেটি f 5/2 বাই f 3/2 দিয়ে এক্স্যাক্টলি একই রকম ভাবে দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1, সুতরাং পিভি ইকুয়াল টু এনকেটি। এটাও আমাদের ক্লাসিক্যাল রেজাল্ট। তাহলে তিনটে ক্ষেত্রেই আমরা দেখলাম যে লিমিটিং কেসে ক্লাসিক্যাল লিমিটটা ম্যাচ করেছে, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। এবার আর একটা থার্মোডাইনামিক ফাংশন আমাদের করা হয়নি, সেটা আমরা একটু করে নিই। সেটা হচ্ছে হেলমহোল্টজ ফ্রি এনার্জি। সেটা প্রিভিয়াস গুলো ইউজ করেই করা যাবে। F is equal to U minus TS। এইখানে আরেকটা হোমওয়ার্ক দেব,
সেটা হচ্ছে শো দ্যাট দিস ইজ ইকুয়াল টু এন মিউ মাইনাস পিভি। ঠিক আছে, এটা থার্মোডাইনামিক্সের রিলেশন ইউজ করেও করতে পারিস, বা স্ট্যাটমেকের ক্যানোনিক্যাল এনসেম্বল যখন পড়ছিলাম, মানে লগ জেড থেকে কি কি বার করা যায় সেটা যখন পড়ছিলাম, তখনও আমরা এই ধরনের একটা জিনিস পড়েছি। ঠিক আছে, একটা ক্লু দিচ্ছি। ক্লু হচ্ছে এটাই যে মিউর ডেফিনেশন থেকে আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু ডেল এফ ডেল এন, এইটাই ক্লু। ঠিক আছে, এবার বাকি যা রিলেশন, স্ট্যাটিস্টিক্যাল রিলেশনগুলো আমরা জানি, ওগুলো ইউজ করে এটাকে প্রুফ করার চেষ্টা করবি, করে আমাকে দেখাবে। আচ্ছা, ভালো কথা। এবার নাও, যেহেতু ফুগাসিটি z is equal to e to the power mu beta, so mu is equal to kt ln z, and pv is equal to nkt f5/2 by f3/2। তাহলে এই দুটো জিনিসকে এটার মধ্যে বসিয়ে we get for Helmholtz free energy F is nkt ln z minus f5/2 by f3/2। ঠিক আছে, and then entropy S is equal to 1/T U minus F just U যেটা ছিল এইটা, এই U আর আমরা F টা জানি, সেই F বসাবো, বসিয়ে for entropy we will get nk 5/2 f5/2 by f3/2 minus log z। ঠিক আছে, হলো। তাহলে this was the entropy for Fermi gas। ওকে, এই জিনিসগুলোর ক্ষেত্রে for free energy and for entropy check the classical limits, চেক করবি নিজেরা। আচ্ছা, এবার আমরা স্ট্রংলি ডিজেনারেট ফার্মি গ্যাস হলে কি হবে সেইটা দেখি। স্ট্রংলি ডিজেনারেট অর্থাৎ T equal to 0 কেলভিন। এখানে একটা ছোট্ট জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে এরকম অবশ্যই অ্যাবসলিউট জিরোতেও আমরা অনেক সিস্টেম হ্যান্ডেল করি বা অনেক এক্সপেরিমেন্টও করি, কিন্তু সেটা ছাড়াও স্ট্রংলি ডিজেনারেট ফার্মি গ্যাসটা মানে আমাদের রেগুলার লাইফেও দেখতে পাওয়া যায়, মেনলি বিকজ এই জিনিসটা আগেও দেখিয়েছিলাম যে TF যেটা ফার্মি টেম্পারেচার, সেটা একটা ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম যে ইট ওয়াজ নিয়ার অ্যাবাউট 80,000 কেলভিন। ঠিক আছে, তো সেই তুলনায় রুম টেম্পারেচারটা তো একটা মানে খুবই ছোট একটা ব্যাপার আর কি। রুম টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন, অর্থাৎ আমাদের এই যে গ্রাফটা T equal to 0 কেলভিন, এটা রুম টেম্পারেচারে সামান্যই চেঞ্জ হয়, মানে জাস্ট এইটুকু, মানে খুবই কম। সো ইট ইজ অলমোস্ট ডিজেনারেট আর কি। তাই রুম টেম্পারেচারে আর কি ফার্মি গ্যাসটাকে স্ট্রংলি ডিজেনারেট বলে ধরা যেতেই পারে। সেই জন্যই স্ট্রংলি ডিজেনারেট ফার্মি গ্যাসের ব্যাপারটা দেখাটা খুবই জরুরি রাদার দেন দ্য ক্লাসিক্যাল লিমিট। কারণ ক্লাসিক্যাল লিমিটে কিন্তু ব্যাপারটা থাকে না, মানে আমাদের যে ডেইলি লাইফের যে এক্সপিরিয়েন্স, সেখানে কিন্তু ফর ফার্মি গ্যাস ইট ইজ নট ইউজুয়ালি ইন দ্য ক্লাসিক্যাল লিমিট।
ফার্মি গ্যাস ক্লাসিক্যাল লিমিটে থাকে যখন আমরা স্টারগুলোতে যাই, ঠিক আছে, অর্থাৎ যেখানে এই টেম্পারেচারটা টিএফ এর সঙ্গে হয়তো কম্পারেবল হতে পারে, যেখানে নিউক্লিয়ার ফিউশনটা চলছে। সো তাহলে আমাদের অ্যাভারেজ নাম্বার অফ পার্টিকেল ইন কে স্টেট, it is given by a step function, এবং obviously fnz is log z whole to the power n by n factorial. Z much greater than 1. তাহলে এবার আমরা q tvz equal to pv by kt equal to gv by lambda cube f5/2, এখানে ব্যাপারটাকে প্রথমে অ্যাপ্লাই করি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি p by kt is equal to g by lambda cube f5/2, এখন fnz হচ্ছে ডিজেনারেট লিমিটে এই জিনিসটা, সো p by kt in the degenerate limit g by lambda cube log z to the power 5/2 factorial, ঠিক আছে। log z equal to কি, z equal to e to the power mu beta, so log z is mu beta, সুতরাং mu beta to the power 5/2 by 5/2 factorial. factorial of half integers, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটাকে গামা ফাংশন ছাড়া অন্য কোনো ভাবে এটাকে ইভ্যালুয়েট করলে কারেক্ট রেজাল্ট আসবে না, ঠিক আছে। সো 5/2 factorial is gamma of 7/2 and gamma of 7/2 is 5/2 gamma 5/2 equal to 3/2 gamma 3/2, এবং gamma 3/2 is half gamma half. gamma half এর ভ্যালু কত কার মনে আছে? কারো মনে নেই। gamma half is root pi, ঠিক আছে। তাহলে 5/2 factorial is 15/8 root pi, আর ল্যামডাটা যদি না মনে থাকে তাই লিখছি, ল্যামডা is h by root over 2 pi m kt. So p by kt is approximately equal to g, তারপর নিচে হবে h কিউব, উপরে হবে 2 pi m kt পাওয়ার 3/2, আচ্ছা বিটা হচ্ছে 1/kt, তাহলে নিচে হবে kt হোল টু দা পাওয়ার 5/2 মিউ টু দা পাওয়ার 5/2, আর নিচে হচ্ছে 15 রুট পাই,
আর উপরে হচ্ছে 8। এবার টেম্পারেচার ডিপেন্ডেন্সটা কিরকম, এখানে একটা টি আছে যেটা এটা এখানে চলে এলে টি টু দ্য পাওয়ার 5/2 হয়ে যাবে, অর্থাৎ টেম্পারেচার ডিপেন্ডেন্সটা বেসিক্যালি এখানে থাকছে না। সুতরাং প্রেসার ফর ডিজেনারেট ফার্মিক গ্যাস, ঠিক আছে, pressure for degenerate Fermi gas is independent of temperature and it is approximately equal to what? G. This is a constant, মানে spin degeneracy। তারপর কি আছে 2 pi m by h square power 3/2 mu to the power 5/2 8 by 15 root pi। এখানে মোটামুটি সবই কিছু না কিছু কনস্ট্যান্ট, শুধুমাত্র এক্সেপ্ট দ্য মিউ। তার মানে বেসিক্যালি প্রেসার ভ্যারিজ অ্যাজ power 5/2 of the chemical potential for degenerate Fermi gas, ঠিক আছে। এই জিনিসটা আমরা রিপিট করব for n TVZ is equal to GV by lambda cube F3/2, ঠিক আছে। or n by V অর্থাৎ particle concentration, it is G H cube 2 pi m KT power 3/2 আর F3/2 is mu beta to the power 3/2 divided by 3/2 factorial. 3/2 factorial is gamma 5/2 3/2 gamma 3/2 half gamma half অর্থাৎ 3 root pi by 4। আচ্ছা, এখানে KT to the power 3/2 আছে আর এখানে বিটা to the power 3/2 আছে, তাহলে this and this will cancel out, therefore in the degenerate limit n by V is G 2 pi m by h square power 3/2 mu to the power 3/2 4 by 3 root pi। এখানেও একই ব্যাপার, রাইট হ্যান্ড সাইডে বেশি প্রায় সকলেই ইউনিভার্সাল কনস্ট্যান্ট এবং পার্টিকেল কনসেন্ট্রেশন ভ্যারিজ অ্যাজ power 3/2 of chemical potential। তাহলে for a degenerate Fermi gas pressure varies as mu to the power 5/2 and particle concentration varies as mu to the power 3/2, মানে strongly degenerate Fermi gas এটা। ক্লিয়ার? আচ্ছা, এরপর এই দুটো তো হলো, এরপর আমাদেরকে ইউ এবং ইন্টারনাল এনার্জি এবং স্পেসিফিক হিট এই দুটো এবার দেখি, এই দুটো বাকি আছে। To find U and CV, আচ্ছা, প্রথমত এই রিলেশনটা আমরা আগে পেয়েছিলাম যে PV equal to 2/3 of U। Now
বলছি। Therefore, U is 3/2 PV. এবার P আমরা বের করে নিয়েছি, P এর এক্সপ্রেশন আমরা জানি, এটাকে আমরা ডাইরেক্টলি ইউজ করি তাহলে। সো U is 3V/2 multiplied by G 2πm/h square 3/2 mu to the power 5/2 8/15 root pi। ঠিক আছে, তাহলে দিস ইজ internal energy for degenerate Fermi gas। একটা জিনিস এখান থেকে আর কি পয়েন্ট টু বি নোটেড, which is ইউটা তো এটা, মানে অর্থাৎ ইউ ভ্যারিজ অ্যাজ ভলিউম টাইমস মিউ টু দ্য পাওয়ার 5/2, সেটা তো একটা পেলাম। আরেকটা জিনিস হচ্ছে যে নাম্বার অফ পার্টিকেলস যেটা, সেটা তো মানে বেসিক্যালি এখান থেকে আমরা U/V-টা পাচ্ছি। ঠিক আছে, ইউটা তো মানে U = V মাল্টিপ্লাইড বাই সামথিং। তো এখানে আমরা অ্যাকচুয়ালি ইন্টারনাল এনার্জি পার ইউনিট ভলিউম পাচ্ছি, U/V is 3/2 G 2πm/h square 3/2 mu to the power 5/2 8/15 root pi। আর একটা জিনিস আমরা এখানে পেয়েছি, সেটা হচ্ছে N/V, পার্টিকেল পার ইউনিট ভলিউম। ঠিক আছে, তো সেটা কত পেয়েছি, N/V = G, ফ্যাক্টর গুলো একই ধরনের, 2πm/h square 3/2 মিউর পাওয়ারটা 3/2 mu to the power 3/2 4/3 root pi। comparing U/V and N/V, মানে একটাকে একটা দিয়ে ভাগ করলে আমরা ইন্টারনাল এনার্জি পার পার্টিকেল what we get is 3/5 mu। ঠিক আছে, এবং mu is nothing but Fermi energy, মানে chemical potential is exactly equal to Fermi energy at T = 0 Kelvin। ক্লিয়ার? আর আরেকটা জিনিস যেটা এখান থেকে বলার, সেটা হলো এই ব্যাপারটা। এক মিনিট দাঁড়া, সেটা হচ্ছে U/V varies as mu to the power 5/2। ঠিক আছে, আবার
n by v অর্থাৎ পার্টিকেল কনসেন্ট্রেশন varies as mu to the power 3 by 2 or mu varies as n to the power 2 by 3. u by v varies as mu to the power 5 by 2 এবং mu varies as n to the power 2 by 3, which means u by v অর্থাৎ internal energy per unit volume বা এটাকে বলা যায় internal energy density of the system. যে কোনো কিছুরই মানে এই ব্যাপারটা তোরা আগেও পরিচিত, কেননা ব্ল্যাক বডি রেডিয়েশনের সময় তোরা নিশ্চয়ই মনে আছে যে রেডিয়েশন এনার্জি ডেন্সিটি প্লট করতিস, ঠিক আছে? সেখানেও কিন্তু একটা পার ইউনিট ভলিউমের ব্যাপার ছিল এবং তার সঙ্গে তো একটা পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জেরও ব্যাপার ছিল। তো এখানে এটাকে আমরা ইন্টারনাল এনার্জি ডেন্সিটি বলতে পারি, মানে পার ইউনিট ভলিউম এই ব্যাপারটা যেহেতু আমরা ঢোকাচ্ছি। তো ইন্টারনাল এনার্জি ডেন্সিটি অফ দ্য ফার্মি সিস্টেম varies as n to the power 2 by 3 times 5 by 2 অর্থাৎ n to the power 5 by 3, ঠিক আছে? ইন্টারনাল এনার্জি ডেন্সিটি অফ দ্য সিস্টেম varies as power 5 by 3 of the particle concentration of the system. আচ্ছা, ভালো কথা। এবার এগুলো তো ঠিকই আছে, কিন্তু ইন্টারনাল এনার্জি পর্যন্ত সমস্যা নেই, সমস্যাটা স্পেসিফিক হিটে গিয়ে হবে। কেননা আমরা ইউ বাই এন এটা অলরেডি একটা কনস্ট্যান্ট পেয়েছি অ্যাট টি ইকুয়াল টু 0 কেলভিন। এটা একটা সমস্যা, মানে এই রকেটগুলোতে তো আমরা সুন্দর ওই লগ জেড হোল টু দ্য পাওয়ার এন বাই কি যেন হবে সেন ফ্যাক্টোরিয়াল বসিয়ে পটাপট করে ফেললাম সবগুলো, কিন্তু স্পেসিফিক হিটটা ওইভাবে পাওয়া যাবে না, ঠিক আছে? স্পেসিফিক হিটটা ওইভাবে এই জন্য পাওয়া যাবে না কেননা মানে আমরা অরিজিনাল ফর্মুলাতে পুট করেও ওটা করতে পারবো না, কেননা একদম জিরোথ মানে একদম ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে আমরা মানে এগুলো তো সবই অ্যাপ্রক্সিমেট রেজাল্ট, মানে এই যে আমরা এটা পুট করছি কোথায় গেল সে, এই যে আমরা এই জিনিসটাও পুট করেছি, এটাও তো আফটার অল একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট। তো এই অ্যাপ্রক্সিমেশনে বা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে ইউটা বেরিয়েছে কনস্ট্যান্ট, ইউ ইকুয়াল টু 3/5 এন মিউ বা এপসাইলন এফ। তো এটার ডেরিভেটিভ করলে স্পেসিফিক হিট will be 0 at t equal to 0 Kelvin because u is constant, ঠিক আছে? তাহলে u is constant and specific heat is 0 at t equal to 0 Kelvin, তার মানে t equal to, এবং এটা সত্যি কথা, CV is 0 at t equal to 0 Kelvin, কিন্তু আমাকে যদি ভেরিয়েশনটা পেতে হয় যে at small temperature close to 0 Kelvin স্পেসিফিক হিটের ভেরিয়েশনটা কেমন, তাহলে আমাকে ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনের থেকে এক অর্ডার বেশি, মানে এটা তো তোরা আগেও এই ধরনের জিনিস করেইছিস যে যখন ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনে কাজ হচ্ছে না তখন আমরা নেক্সট হায়ার অর্ডার টার্মটাকে এটার মধ্যে ইনক্লুড করি, তাহলে আমাদেরকে ওইটার জন্য একটুখানি খাটতে হবে। তাহলে একটু খাটি, আবার ওইখান থেকে শুরু করি। n by v is g by lambda q f3 by 2 এবার f3 by 2 as a function of z এটা দেখানো যায়
f3/2 কে আমি যদি সিরিজে এক্সপ্যান্ড করি 4/3√π log z whole to the power 3/2 1 plus π²/8 log z whole to the power -2 প্লাস এরকম করে করে চলছে। ঠিক আছে, এই এক্সপেনশনটা অবভিয়াসলি এখান থেকেই ওয়ার্কআউট করতে হবে। এই fnz এর যে এক্সপ্রেশন আছে, fnz এর এই যে এক্সপ্রেশনটা আছে সেখানে নিচে এইটা আছে 1 plus z inverse e to the power x, সেটার ইনভার্স এক্সপ্যান্ড করে এক একটা টার্ম আসবে, টার্ম বাই টার্ম ইন্টিগ্রেট করলে ওই জিনিসটা আসবে। আচ্ছা, এইটা আমি এক্ষুনি এই কারণে করাচ্ছি না, কারণ একটা এত এমনিতেই অরিজিনাল ক্যালকুলেশনটা এত বড়, এর মধ্যে যদি আবার এইগুলো করাই তাহলে খেই হারিয়ে যাবে, কোনটার জন্য কোনটা করছি, লেজা কোথায় মূলো কোথায়, কোনটা কেন শুরু করছিলাম, ওগুলো গুলিয়ে যাবে বলে আমি এইটা আপাতত একটা রেজাল্ট হিসেবে ইউজ করছি। কিন্তু তোরা এটা এক্সপ্যান্ড করতে পারছিস, মানে এটা পারার কথা, অ্যাটলিস্ট কিছুটা এগোতে পারার কথা, সেটা তোরা বাড়িতে অন্তত কিছুটা এগিয়ে দেখ যে এই ব্যাপারটা আসছে কিনা। যদি না আসে আমি ডিজেনারেট ফার্মি, তারপর ফার্মির সঙ্গে কম্পেয়ার করিয়ে বোস গ্যাসটা পড়াবো, ওই পোর্শনটা কমপ্লিট করে তারপর আমি এইটা এবং আরো কিছু কিছু যেগুলো বাড়িতে নিজেদের করতে বললাম, এগুলো যদি না হয় তোদের, তাহলে এটা আমি তখন করাবো। মানে অ্যাকচুয়ালি এফ ফাংশনের সিরিজ এক্সপেনশন এইগুলো তো, মানে এফ ফাংশনের বেসিক্যালি প্রপার্টি, তো মেনলি গ্রাফিক্যাল প্রপার্টি দিয়েই তুই ব্যাপারগুলো মানে ফিজিক্যাল প্রপার্টিগুলো বুঝতে পারবি, মানে 3/2 বা 5/2 গ্রাফটা কেমন সেটা দিয়ে আমাদের কাজটা হয়ে যাবে। আর এই যে সাব ক্যালকুলেশন গুলো আছে এগুলো আমি মানে পুরো গোটা থিওরিটা কমপ্লিট হলে তারপর আমি সাব ক্যালকুলেশন গুলো করবো। ইন দ্য মিন টাইম তোরা নিজেরা বাড়িতে ট্রাই কর, যদি হয়ে যায় তাহলে হয়ে গেল, তাহলে তো ভেরি গুড, নিজেদেরও একটু ভালো লাগবে যে নিজেরাই পারলাম। আর যদি না হয় তাহলে আমি তখন এটা করিয়ে দেবো, ঠিক আছে? তারপর তো এটাকে একটা স্টার দিয়ে রাখি। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে একটা করে এক্সট্রা টার্ম নেব। তাহলে আমরা এই পর্যন্তও যদি রাখতে চাই তাহলে g/λ³। আচ্ছা, λ³ এর জিনিসপত্র বসিয়ে দিই, বসিয়ে দিলে পাবো 4πg 2m/h এর স্কোয়ার 3/2 kt log z কে একসঙ্গে লিখলাম 3/2 1 plus π²/8 log z -2 and higher order terms. এটাকে we will solve this for fugacity. আগেই বলেছিলাম যে fugacity is determined by n or total number of particles, অর্থাৎ this equation always determines z. এটা সব সময় সবকিছুর জন্যই সত্যি। ওকে, যখনই কোনো একটা ক্যালকুলেশন করতে হবে, ফুগাসিটি সংক্রান্ত ক্যালকুলেশন হলে n এর ইকুয়েশন থেকেই শুরু করতে হবে, সেখান থেকে ফুগাসিটির একটা এক্সপ্রেশন বের করতে হবে, তারপর সেইটাকে পুট করতে হবে। ওকে, তো স্পেসিফিকিটের ক্ষেত্রে যেহেতু আমরা ডাইরেক্টলি fnz ওইটা বার করতে পারলাম না, তাই আমরা ফুগাসিটির একটা এক্সপ্রেশন বার করে সেইটাকে ইউজ করে কিছু করা যায় কিনা সেটা আমরা দেখব। এই হচ্ছে গল্প। ওকে, সো সলভ দিস ফর ফুগাসিটি। প্রথমে আমরা জিরোথ অ্যাপ্রক্সিমেশন নেব। জিরোথ অ্যাপ্রক্সিমেশন অর্থাৎ শুধুমাত্র প্রথম টার্মটা রাখবো, 1 নম্বর। ঠিক আছে, যদি শুধুমাত্র ফার্স্ট টার্মটা রাখি তাহলে কি পাওয়া যাচ্ছে, n/v equal to 4πg/3 2m/h squared 3/2
KT log z 3/2 এই এতটাই। ওকে, হেন্স KT log z is equal to 3n by 4 pi GV power 2/3 h square by 2n। 3n by 4 pi GV power 2/3 h square by 2m এই জিনিসটা আগে কোথাও পেয়েছি কিনা একটু দেখি। n by 4 pi GV square by 2m। এটা দেখে কি বুঝতে পারছিস এইটার ওইটা যে একই জিনিস? আগে যেটা পেয়েছিলাম n by v is equal to g, এটাকেই আমি যদি রিঅ্যারেঞ্জ করে লিখি, অর্থাৎ এই রুট পাইটাকে এটার সঙ্গে কাটাকুটি করি, তারপরে এটাকে উপরে নিয়ে যাই আর ওটাকে নিচে নিয়ে আসি, এটাকেই আমি যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, এটাকে বাদিকে নিয়ে এলাম, 3n by 4 pi GV equal to right hand side এ 2m by h square 3/2 mu to the power 3/2 or 3n by 4 pi GV power 2/3 into h square by 2m is equal to mu। ঠিক আছে, এটাকে কিছু একটা নাম দিই, রেজাল্ট স্টার। তাহলে এইটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিউর এক্সপ্রেশন হচ্ছে এই জিনিসটা, h square by 2m 3n by 4 pi GV power 2/3। এবার এখানে আমরা যখন ফুগাসিটির সলিউশনটা করছি তখন আমরা KT log z equal to সেম জিনিস পেলাম। So from star we can write KT log z is equal to mu is equal to epsilon f at 0 Kelvin বা near 0 Kelvin। ঠিক আছে, আমরা আমাদের একটা জানা রেজাল্টই পেলাম অ্যাকচুয়ালি, KT log z equal to mu। এটা তো আমরা জানতাম, তবে এটা মনে রাখতে হবে যে এটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট এবং এটা 0th অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, এবার এখনো আমরা আরেকটা বেটার অ্যাপ্রক্সিমেশন পেতে পারি যদি আমরা এইটাকে কনসিডার করি। ওকে, একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের মূল সমস্যাটা এখান থেকে শুরু হয়েছে যে ইউটা কনস্ট্যান্ট বেরিয়েছে, ইউ ইকুয়াল টু বেরিয়েছে 3/5 এপসাইলন এফ এন। তা কোনোভাবে আমি যদি এপসাইলন এফ এর টেম্পারেচার ডিপেন্ডেন্সটাকে এখানে ঢুকিয়ে নিতে পারি তাহলেই আমার কিন্তু স্পেসিফিক হিটটা বেরিয়ে যাবে। এবার এক্স্যাক্ট 0 কেলভিনে ইউ এর ভ্যালুটাও একটা কনস্ট্যান্ট, তো টেম্পারেচার ডিপেন্ডেন্স নেই এবং স্পেসিফিক হিট সত্যি সত্যি 0। কিন্তু লো টেম্পারেচারে এপসাইলন এফটা বা মিউটা, মানে অ্যাকচুয়ালি তো এপসাইলন এফ নয়, মানে এটা অ্যাকচুয়ালি কারেক্ট লিখতে গেলে 3/5 মিউ লেখা উচিত, যেখানে মিউ ইজ ইকুয়াল টু এপসাইলন এফ অ্যাট 0 কেলভিন। 0 কেলভিনে ফার্মি এনার্জিটা কেমিক্যাল পোটেনশিয়ালের সঙ্গে সেম হয়। এবার এখন আমাকে এপসাইলন এফ বা মিউ এটার একটা টেম্পারেচার ডিপেন্ডেন্স ঢোকাতে হবে, সেটা পারলেই আমার স্পেসিফিক হিটের একটা এক্সপ্রেশন বেরিয়ে যাবে। তো ওটাই আমি বর্তমানে করার চেষ্টা করছি। তা করতে গিয়ে আমি
জিরোথ অ্যাপ্রক্সিমেশনটা করে দেখলাম যে আমি কেটি লগ জেড ইকুয়াল টু মিউ ইকুয়াল টু এপসাইলন এফ পেলাম, যেটা দিয়ে আমার কোনো সুবিধা হলো না, ঘুরে আমি একই রেজাল্টই পেলাম। এবার আমি নেক্সট হায়ার অর্ডার টার্মটা ইনক্লুড করে আবার এটাকে সলভ করব। সলভ দিস ফর জেড, we will solve now, we will solve this with better approximation. ওকে, তাহলে যদি জাস্ট পরের টার্মটা নিই, মানে এটা, তাহলে আমি পাচ্ছি n by v equal to 4 pi g by 3 2m by h square power 3 by 2 kt log z power 3 by 2 1 plus pi square by 8 log z power minus 2 8। এই পর্যন্ত নিলাম জাস্ট হায়ার অর্ডার টার্মটা। আচ্ছা, এবার ফ্রম দ্যাট এইবার কেটি লগ জেডটা কত আসছে? কেটি লগ জেড পাওয়ার 3 by 2 is equal to 3n by 4 pi gv h square by 2m power 3 by 2 1 plus pi square by 8 log z power minus 2 inverse, or kt log z is equal to 3n by 4 pi gv 2 by 2, জাস্ট এটা 3 by 2 টাকে উঠিয়ে দিলাম আর কি, h square by 2m 1 minus না 1 plus pi square by 8 log z minus 2 2 by 3 দিয়ে গুণ হবে, অর্থাৎ minus 2 by 3। ঠিক আছে, তাহলে এই টার্মটা আমার অ্যাকচুয়ালি এক্সট্রা আগের সঙ্গে কম্পেয়ার করলে। এবার এটাকে আমি আমার বাইনোমিয়ালি এক্সপ্যান্ড করে we can write 3n by 4 pi gv 2 by 3 h square by 2m, আর এটাকে আমরা লিখতে পারি 1 minus pi square by 4 দুগুণে 3 4 12 1 minus pi square by 12 log z এর পাওয়ার minus 2। ঠিক আছে, এইবার জিরোথ অ্যাপ্রক্সিমেশনে আমি কি পেয়েছিলাম? kt log z equal to epsilon f পেয়েছিলাম, অর্থাৎ log z equal to epsilon f by kt using the result of, মানে অ্যাকচুয়ালি মানে অর্ডার বাই অর্ডার যখন সলিউশন করা হয় কোনো একটা বাজে দেখতে ইকুয়েশনের, স্ট্যান্ডার্ড মেথড হচ্ছে প্রথমে সিম্পলেস্ট সলিউশনটা বের করা, অর্থাৎ জিরোথ অ্যাপ্রক্সিমেশন। তারপরে স্টেপ হলো জিরোথ অ্যাপ্রক্সিমেশনের রেজাল্টটাকে ইউজ করে নেক্সট অ্যাপ্রক্সিমেশন থেকে আরো বেটার রেজাল্ট বার করা। মানে এইটা মনে রাখতে হবে যে এই রেজাল্টটা কিন্তু ভুল নয়, এটা একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট, এখান থেকে আমরা এক্স্যাক্ট রেজাল্টটা পাইনি, দিস ইজ নট এক্স্যাক্ট, বাট তার মানে এই নয় যে ডাজ নট মিন দ্যাট দিস ইজ রং, দিস ইজ রাইট, বাট দিস ইজ অ্যাপ্রক্সিমেট। তাই অ্যাপ্রক্সিমেশনটাকে আরেকটু ভালো করতে হবে। ঠিক আছে, তাই যখন ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন নেব তখন আমরা জিরোথ অ্যাপ্রক্সিমেশনের রেজাল্টটাকে ফাইনাল স্টেজে ইউজ করব। দেয়ারফোর এখানে আমরা log z এর জায়গায় ইউজ করব epsilon f by kt, hence what we get is this part is epsilon f
1 minus pi square by 12 kt by epsilon f whole square. ঠিক আছে? So this gives us an expression, analytical expression of fugacity in terms of temperature T. ঠিক আছে? আচ্ছা, এবার এটা তো হয়েছে, ভালো কথা। নেক্সট, u by n, it is 3/2 kt, f 5/2 by f 3/2। ঠিক আছে? তা এখন আমরা এটার জন্যেও সরাসরি ওইটা করব না, ওই যে ডাইরেক্ট রেজাল্টটা বসাবো না, ডিজেনারেটের জন্য যেটা এফ এর যেটা ডাইরেক্ট রেজাল্ট, সেটা না বসে আমি সিরিজটাকে ইউজ করব। অর্থাৎ এফ 5/2 এর ক্ষেত্রে হবে 8/15 root pi log z 5/2, এইটা তো একই থাকবে, আর ব্র্যাকেটের মধ্যে আসবে 1 plus 5 pi square by 8 log z to the power -2। এটাও মানে ইট ক্যান বি শোন, মানে এটা বুঝতেই পারছি এটা f5/2 সিরিজ। আর f3/2 সিরিজটা তো আমরা আগেই লিখেছি 4/3 root pi log z 3/2, এটা তো এরকমই হবে 1 প্লাস তারপরে এটা হবে pi square by 8 log z to the power -2 হলো। আচ্ছা, এবার এটা তো তাহলে উপরে নিয়ে গেলে ইনভার্স হবে, এই জিনিসটাকে উপরে নিয়ে গেলে ইনভার্স হবে, ইনভার্স সিরিজ হবে। ইনভার্স সিরিজ হয়ে 3/2 kt root pi কেটে যাবে 8 3 5 15, so it will be 2/5 log z, শুধুমাত্র log z হবে 1 plus 5 pi square by 8 log z to the power -2 multiplied by 1 minus pi square by 8, মানে এটা যেহেতু উপরে উঠছে log z to the power -2। এবার এটাকে মাল্টিপ্লাই করে আমি যদি শুধু এই টার্মটাকে রাখি, মানে হায়ার অর্ডার টার্ম নেগলেক্ট করি, then what we are getting is 3/5 kt log z (1 plus pi square by 2 log z to the power -2 equal to 3/5 epsilon f kt log z equal to কি ছিল? kt log z equal to ছিল epsilon f 1 minus pi square by 12 kt by epsilon f whole square, right? তো এটাকে আমরা এখানে বসিয়ে 1 minus pi square by 12 kt by epsilon f এর whole square into এবার এই জিনিসটা 1 plus pi square by 2 kt by epsilon f এর whole square, ক্লিয়ার? ইকুয়াল টু আবার সেই একই রকম kt by epsilon f এর whole square, এই পর্যন্ত টার্ম যদি আমি রাখি তাহলে আমি পাবো 3/5 epsilon f 1 plus 5 pi square by 12 kt by epsilon f এর হোল স্কোয়ার। তাহলে যেটা আমরা চাইছিলাম সেটা আমরা এতক্ষণে পেয়েছি। আমরা u by n এর একটা এক্সপ্রেশন চাইছিলাম যার মধ্যে টেম্পারেচারটা থাকবে। দিস ইজ ফর লো টেম্পারেচার অর ডিজেনারেট কেস। ঠিক আছে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ অ্যাকচুয়ালি কি করলাম, প্রথমেই এটা করতে পারতাম যদিও, মানে u by n 3/2 kt
f5/2 বাই f3/2 এটা আমরা জানতাম। তারপর আমরা আগেই দেখছিলাম যে আমি যদি শুধুমাত্র এইটাকে ইউজ করে দিই সরাসরি, হ্যাঁ এটাকে যদি আমি সরাসরি ইউজ করে দিই তাহলে আমার সমস্যা হচ্ছে যে আমি ইউটা একটা কনস্ট্যান্ট টার্ম পাচ্ছি। হ্যাঁ, তো ইউ কনস্ট্যান্ট টার্ম পেলে আমার স্পেসিফিক 0 হচ্ছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, সরাসরি ওই রেজাল্ট ইউজ না করে সিরিজ এক্সপ্যানশন করে প্রথম একটা বা দুটো টার্ম নিয়ে দেখতে হবে। তাই আমি এই টার্মটা পর্যন্ত নিলাম, যেহেতু এখানে একটা জেড ডিপেন্ডেন্স আছে। নিয়ে আমি সিম্পলিফাই করে ফাইনাল রেজাল্টে দেখতে পাচ্ছি একটা কেটি লগ জেড থেকে গেছে। তাহলে এটা তো পেয়েছি ভালো কথা, কিন্তু কেটি লগ জেড সেটারও তো একটা টেম্পারেচার ডিপেন্ডেন্স ইনক্লুড করতে হবে। তাহলে তার জন্য আমাকে ফুগাসিটির সলিউশন বের করতে হবে, ফুগাসিটি অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার। সেইটাকে বের করার জন্য আমি এই রেজাল্টটা ইউজ করলাম, কারণ আগেই বলেছি ফুগাসিটি সবসময় বের করতে হয় এন থেকে, এন ডিটারমাইন্স ফুগাসিটি। তাহলে এন বাই ভি ইকুয়াল টু এইটা, সেখানে সিরিজটাকে ইউজ করলাম, করে আমি ফুগাসিটির সলিউশন পেলাম। জিরোথ অ্যাপ্রক্সিমেশন প্রথমে বার করলাম, সেটা এক্সাক্ট রেজাল্ট নয় কিন্তু এটা ভুলও নয়। এই রেজাল্টকে ইউজ করে আমি ফার্স্ট অ্যাপ্রক্সিমেশনটা বের করলাম, পুরোনো রেজাল্টটাকে আবার পুট করলাম, করে আমি কেটি লগ জেড ইকুয়াল টু এইটা পেলাম। এইটাকে আমি ফাইনালি এখানে পুট করে what I get this u by n is equal to এইটা। এবং সেখান থেকে এবার স্পেসিফিক হিট, যেহেতু ইউর মধ্যে এখন টেম্পারেচার আছে, তাহলে স্পেসিফিক হিট ইজ ডেল ইউ ডেল টি at constant v। সেটা করলে পরে পাওয়া যাবে cv by nk is pi square by 2 kt by epsilon f. So it is proportional to alpha. So basically cv is proportional to alpha. For a degenerate Fermi gas, specific heat is proportional to alpha। এই রেজাল্টটা আমরা একটুখানি ইনটুইটিভলি ক্যালকুলেট করেছিলাম ইলেকট্রন দিয়ে, তখন আমরা এই জিনিসটাই পেয়েছিলাম। এখন আমরা এটাকে এক্সপ্লিসিটলি বা অ্যানালিটিক্যালি ক্যালকুলেট করলাম, তখন কিন্তু ইনটুইটিভলি করেছিলাম যে এখানে একটা এরকম হলো, তাহলে এই এন এফেক্টিভটা কি হবে, এন এফেক্টিভটা নিশ্চয়ই কেটি বাই এপসাইলন এফ এরকম কিছু একটা, কিন্তু অ্যানালিটিক্যালি আমরা ক্যালকুলেট করিনি, সেইটা আমরা এখন করলাম। Therefore CV মানে প্লটটা CV ভার্সেস KT বাই এপসাইলন এফ, জিনিসটা হবে 0 তে 0, তারপর লিনিয়ার, তারপরে এই। This is your classical limit. CV is 3/2 n। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ডিজেনারেট ফার্মি গ্যাস এবং তার থার্মোডাইনামিক ফাংশনস। এটার অ্যাপ্লিকেশন হচ্ছে প্রথমত অবশ্যই স্টার, হোয়াইট ডোয়ার্ফ, চন্দ্রশেখরস লিমিট, এগুলো সবগুলোই এই জিনিসটাকে ইউজ করে ডিরাইভ করা যায়। এটা আমরা করব, কিন্তু এটা আমরা পরে করব, যেহেতু এক্ষুনি আমরা সদ্য ডিজেনারেট ফার্মি গ্যাসের সব প্রপার্টিগুলো পড়েছি, তাই আমাদের নেক্সট ক্লাসে, হুইচ ইজ অন ফ্রাইডে, উই উইল স্টাডি ডিজেনারেট বোস গ্যাস। সেখানে দেখবো যে জাস্ট একটা প্লাস মাইনাস হয়ে গেল, মানে এই ব্যাপারটা জেড ইনভার্স ই টু দ্য পাওয়ার মিউ বিটা, ফার্মির ক্ষেত্রে +1, সেটা বোসের ক্ষেত্রে -1 হবে। জাস্ট এই পরিবর্তনটার জন্য বোস গ্যাসের ক্ষেত্রে বোস আইনস্টাইন কন্ডেনসেট বলে একটা নতুন ফেজ সৃষ্টি হলো। এটা কিন্তু একটা পুরো নতুন ফেজ, মানে নর্মাল সিচুয়েশন থেকে বোস আইনস্টাইন কন্ডেনসেটে যাওয়াটা, দিস ইজ অ্যাকচুয়ালি আ ফেজ ট্রানজিশন। তো এটা কিভাবে হলো সেটা আমরা ঠিক এই ট্রিটমেন্টটা এক্স্যাক্টলি যেভাবে করলাম ওইভাবেই ওই সব করে ওই FN/Z এর বদলে GN/Z, ফুগাসিটি, এই সমস্ত করে আমরা ওইটাই করবো। ডিজেনারেট বোস গ্যাসটা পড়ার পর আমরা হোয়াইট ডোয়ার্ফ, চন্দ্রশেখর লিমিট, মানে বেসিক্যালি অ্যাপ্লিকেশন অফ
এগুলো ডিজেনারেট ফার্মিরেজ, সেটা আমরা তারপরে পড়বো। ঠিক আছে, হজম হলো? কিছু জিজ্ঞেস করবি?